ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ক্লাস 10 ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় আলোর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো আগের পর্বে আমরা আলোর ধর্ম প্রতিফলন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরেকটি ধর্ম অর্থাৎ প্রতিসরণ নিয়ে শুরু করছি। তো এই প্রতিসরণের দুটি সূত্র আছে। প্রথম সূত্র অনুযায়ী আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। অর্থাৎ নিচের ছবিতে দেখো যে একটি বিভেদ তলের উপর আলোক রশ্মি পড়ার পর আই কোণ উৎপন্ন করলো, এটি আপতন কোণ। আবার দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণের পর সে আর কোণ উৎপন্ন করে বেরিয়ে গেল। তো এখানে আর হলো গিয়ে প্রতিসরণ কোণ। তো প্রথম সূত্র অনুযায়ী এই আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং ওই আপতন বিন্দুতে যে লম্ব অঙ্কিত হয়েছে তারা একই তলে অবস্থান করবে। দ্বিতীয় সূত্র অনুযায়ী এই আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন আই এবং সাইন আর এদের অনুপাত অর্থাৎ সাইন আই বাই সাইন আর এদের মান সর্বদাই ধ্রুবক হবে। আর একেই আমরা প্রতিসরাঙ্ক বলে থাকি, যা আমরা মিউ অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। তো মনে রাখতে হবে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রেই এই দ্বিতীয় সূত্রটি প্রযোজ্য। অর্থাৎ দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর যখন প্রতিসরণ ঘটবে তখনই শুধুমাত্র সাইন আই এবং সাইন আর এর অনুপাতটি ধ্রুবক মিউ এর সমান হবে, যা কিনা আমরা প্রতিসরাঙ্ক হিসাবে চিহ্নিত করে থাকি। আবার প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি আমরা 1μ2 বলে থাকি, অর্থাৎ যখন 1 নং মাধ্যম থেকে আলো 2 নং মাধ্যমে প্রবেশ করছে তখন 1 নং মাধ্যম সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি 1μ2 হয়ে থাকে, তাহলে এই দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি যে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান সমান সমান সাইন আই টু বাই সাইন আর টু। কথার অর্থ এই যে 1 নং মাধ্যম থেকে 2 নং মাধ্যমে আলোর প্রতিসরণের সময় আই ওয়ান আপতন কোণের জন্য যদি প্রতিসরণ কোণ আর ওয়ান হয়, আবার অপর একটি রশ্মি আই টু এর আপতনের জন্য প্রতিসরণ কোণ যদি আর টু এর সমান হয়, তখন প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1μ2 প্রথম আলোক রশ্মির প্রতিসরণের জন্য সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান এর সমান হবে, আবার দ্বিতীয় রশ্মির জন্য সাইন আই টু বাই সাইন আর টু এর অনুপাতের সমান হবে। আর একেই আমরা স্নেলের সূত্র রূপে চিহ্নিত করে থাকি। এবার আসি আমরা প্রিজম। প্রিজম হলো 3টি আয়তাকার ও 2টি ত্রিভুজাকার সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এই প্রতিসারক মাধ্যম প্রিজমের ক্ষেত্রে আমরা দুটি কথা বলতে পারি, সেটি হলো প্রতিসারক তল এবং প্রতিসারক কোণ। তো প্রতিসারক তল হলো প্রিজমের যে তলগুলি দিয়ে আলো প্রবেশ করে এবং বেরিয়ে যায়, তাদেরকেই আমরা বলবো প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক তল। এবং ওই প্রিজমের দুই প্রতিসারক তলের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হচ্ছে তাকে ওই নির্দিষ্ট প্রিজমটির ক্ষেত্রে প্রতিসারক কোণ এ রূপে আমরা চিহ্নিত করে থাকি। এবার আমরা দেখব যে সমান্তরাল কাচফলকে আলোকরশ্মি সমান্তরালভাবেই নির্গত হয়। এটা আমরা প্রমাণ করব। তো এখানে ধরি এ বি সি ডি সমান্তরাল কাচ স্ল্যাবের মধ্য দিয়ে
পি কিউ আলো প্রবেশ করলো, প্রতিসৃত হয়ে কিউ আর পথে গেল, দ্বিতীয় তলে আবার প্রতিষ্ঠিত হয়ে আর এস পথে গেল। তো এক্ষেত্রে পি কিউ আর এস হলো আলোক রশ্মিটির মোট গতিপথ, এবং ধরে নেই যে বায়ু সাপেক্ষে ওই কাচের প্রতিসরাঙ্ক মিউ। তো প্রতিসরণের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে প্রথম প্রতিসরণ যখন কিউ বিন্দুতে হয়েছিল, তখন আমরা সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান একে আমরা ওই কাচের প্রতিসরাঙ্ক মিউ এর সমান দেখাতে পারি প্রতিসরণের প্রথম সূত্র অনুযায়ী। তো এক্ষেত্রে দ্বিতীয় বিন্দু অর্থাৎ দ্বিতীয় তলে প্রতিসরণের সময় আর বিন্দুতে একই সূত্র অনুযায়ী কি বলতে পারি, সাইন আর টু বাই সাইন আই টু সমান সমান কি 1/μ। এরকমটি হওয়ার কারণ এক্ষেত্রে দেখো চিত্র অনুযায়ী কি হয়েছে, যে আলোক রশ্মিটি কিউ আর পথে আপতিত হয়েছে এবং আর এস পথে বেরিয়ে গেছে। কিউ আর পথে আপতনের সময় আপতন কোণ উৎপন্ন হয়েছিল, আমরা লিখেছিলাম R2, এবং প্রতিসরণ কোণ উৎপন্ন হয়েছিল I2। তো এক্ষেত্রে দিকটি ভিন্ন, বিপরীত দিক, তাই আমরা এটাকে উল্টে লিখেছিলাম। তো এই জন্যই সাইন I2 বাই সাইন R2 এই অনুপাতটি সাইন R2 বাই সাইন I2 এই অনুপাতটি 1/μ এর সমান হবে, অর্থাৎ প্রথম সূত্রের অনন্য হবে 1/μ এর সমান হবে। এবার সাইন I2 বাই সাইন R2 কি লিখতে পারি, মিউ লিখতে পারি। তো এবার কি হয়ে গেল, সাইন I1 বাই সাইন R1 কিউ বিন্দুর জন্য কিউ মিউ এর সমান, আবার সাইন I2 বাই সাইন R2 আর বিন্দু প্রতিসরণের জন্য মিউ এর সমান। এবার যে কিউ বিন্দু এবং আর বিন্দুতে দুটি অভিলম্ব আঁকা হয়েছে, এই দুটি অবশ্যই পরস্পর সমান্তরাল, এবং এক্ষেত্রে কিউ আর তাদের ভেদক। তো আমরা কি লিখতে পারি, যে দুটি অভিলম্ব পরস্পর সমান্তরাল এবং কিউ আর ভেদক হওয়ায় একান্তর কোণ হচ্ছে R1 এবং R2, যা কিনা জ্যামিতির সূত্র অনুযায়ী পরস্পর সমান হয় আমরা জানি। তাই আমরা লিখতে পারি R1 ইজ ইকুয়াল টু R2। তো দুই পার্শ্বে আমরা যদি সাইন দিয়ে যুক্ত করি তাহলে কি লিখতে পারি, সাইন R1 সমান সমান সাইন R2। আবার সাইন R1 যদি সাইন R2 সমান হয়, তাহলে এই সূত্র থেকে বা এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি না যে সাইন I1 সমান সমান সাইন I2। কারণ কি, সাইন R1 আর সাইন R2 তো পরস্পর সমান। এখানে দেখো, তো মান দুটি এলিমিনেট হয়ে যাবে, বাদ চলে যাবে, তাই তখন কি দাঁড়াবে, সাইন I1 সমান সমান সাইন I2। ঠিক আছে, এবার যদি সাইন I1 সমান সমান সাইন I2 হয়, তাহলে আমরা বলতেই পারি যে কোণ I1 সমান সমান কোণ I2। এবার কোণ চিত্র অনুযায়ী কোণ I1 এবং কোণ I2 পরস্পর তখনই সমান হবে, কোণ I1 এবং কোণ I2 পরস্পর তখনই সমান্তরাল হবে যখন কি হবে, দেখো, যখন পি কিউ এবং আর এস বাহু দুটি পরস্পরের সমান্তরাল হবে। পি কিউ এবং আর এস এই বাহুটি এবং এই বাহুটি যদি পরস্পর সমান্তরাল হয় এবং তাদের যখন ভেদক কিউ আর হবে, তখনই আমরা শুধুমাত্র বলতে পারবো যে কি I1 ও I2 অনুরূপ কোণ।
পি কিউ রেখাটিকে কাল্পনিকভাবে বাড়িয়ে দাও। তাহলে পি কিউ এবং আর এস পরস্পর যদি সমান্তরাল হয় এবং কিউ আর এই বাহুটি পরস্পর সমান্তরাল রশ্মি পি কিউ এবং আর এস এর ভেদক হয়, তখনই কি হবে, এই কোণ I1 এবং কোণ I2 পরস্পর অনুরূপ কোণের মতন দাঁড়াবে, এবং তখনই আমরা বলতে পারবো যে পিকিউ আর এস পরস্পর সমান্তরাল। এ থেকে কি প্রমাণিত হলো যে কোনো একটি সমান্তরাল কাচের স্ল্যাবে আলোকরশ্মি আপতনের পর দুইবার প্রতিসরণের পর যখন দ্বিতীয় মাধ্যম থেকে বেরিয়ে যায়, তখন আপতন রশ্মি এবং সর্বশেষ প্রতিসৃত রশ্মি অর্থাৎ এক্ষেত্রে পিকিউ এবং আর এস পরস্পরের সমান্তরাল হবে। তো এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে সমান্তরাল কাচফলকে আলোকরশ্মি সমান্তরালভাবেই নির্গত হয়। এবার আসি আমরা প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করব আমরা যে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা প্রমাণ করব। তো চিত্রে দেখো এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজম নেওয়া হয়েছে। এক্ষেত্রে এবি ও এসি এই দুটি প্রতিসারক তল। তো এবি ও এসি এর উপর যথাক্রমে কিউ ও আর বিন্দুতে দুটি অভিলম্ব অঙ্কিত হয়েছে, যা কিনা আবার পরস্পরকে এন বিন্দুতে ছেদ করে। এবার ছবি অনুযায়ী প্রিজমের এবি প্রতিসরক তলের কিউ বিন্দুতে আপতন ও প্রতিসরণ কোণ যথাক্রমে কি হচ্ছে দেখো, I1 এবং R1। কিউ বিন্দুতে আপতন কোণ হচ্ছে I1 এবং প্রতিসরণ কোণ হচ্ছে R1। আবার এসি যে প্রতিসরক তল আছে, সেক্ষেত্রে আর বিন্দুতে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে কি হচ্ছে, R2 ও I2। তো চিত্রানুযায়ী ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রে, ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রে দেখো কি বলতে পারি আমরা, যে কোণ ও কিউ আর, কোণ ও কিউ আর দেখো এই ও কিউ আর বা কিউ ও আর এই ত্রিভুজটির ক্ষেত্রে কোণ ও কিউ আর এই কোণটির মান কি হবে, I1 কোণ থেকে যদি আমরা R1 কোণ বাদ দিই, তাহলেই আমরা কোণ ও কিউ আর এর মান পাই। কি করে দেখো, চিত্র অনুযায়ী I1 কোণটি কোণ ও কিউ এন এর সঙ্গে বিপরীত কোণ। তাহলে I1 ইজ ইকুয়াল টু ও কিউ ওন বিপরীত কোণ হওয়ার জন্য। তবে I1 কোণ থেকে যদি আমি R1 কোণটি বাদ দেই, তাহলেই আমরা ও কিউ আর এই কোণের মান পাবো। তাই এক্ষেত্রে কি লিখতে পাচ্ছি, যে কোণ ও কিউ আর সমান সমান কি I1 মাইনাস R1। আবার একই রকম ভাবে কি লিখতে পারি, যে কোণ ও আর কিউ, কোণ ও আর কিউ এইখানে ও আছে, সুবিধা দেখানো হয়নি, কোণ ও আর কিউ এই ক্ষেত্রেও অনুরূপভাবে I2 কোণ থেকে যদি আমি R2 কোণকে বাদ দিই, তাহলেই আমরা উপরের কোণটি অর্থাৎ ও
ও আর কিউ এই কোণটির মান পাচ্ছি। একই রকম এক্ষেত্রেও I2 কি ও আর এন এই কোণটির সঙ্গে বিপরীত কোণ, তাহলে I2 ইজ ইকুয়াল টু বিপরীত ও আর এন। তাই ও আর কিউ কোণটি বের করতে হলে আমার কি করতে হবে, টোটাল কোণ থেকে অর্থাৎ I2 কোণ থেকে R2 কোণের মান বাদ দিতে হবে, তাহলেই আমরা ওপরের কোণটির মান ও আর কিউ এর মান পাবো। তা লিখতে পাচ্ছি ও আর কিউ সমান সমান I2 মাইনাস R2। ঠিক আছে, এবার চ্যুতি কোণ কোনটা দেখো। আলোক রশ্মি পিকিউ পথে আপতিত হলো, কিউআর পথে প্রতিসরণ হলো, আবার দ্বিতীয় তলে আরএস পথে প্রতিসরণ হয়ে বেরিয়ে গেল। তাহলে ওর গতিপথ পিকিউ পথ থেকে সরে গিয়ে আরএস পথে উপনীত হলো। তাই এই পি কিউ সরলরেখাটি আরএস সরলরেখাটির সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটি ওর মোট চ্যুতি। এই চ্যুতিকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করে থাকি। এই যে কোণটি দেখছো এই কোণটি হলো পিকিউ সরলরেখার সঙ্গে আরএস সরলরেখার মধ্যবর্তী কোণ, যা কিনা মোট চ্যুতি ডেল্টা এর সমান। তাহলে এই চ্যুতি কোণ ডেল্টা কি কোন কোন মানের সমান দেখো, কোণ ও কিউ আর এবং কোণ ও আর কিউ এই দুটি কোণের যোগফলই হলো চ্যুতিকোণ ডেল্টা। কেন? কারণ আমরা উপপাদ্যে পড়েছি যে কোনো ত্রিভুজ, এক্ষেত্রে কোন ত্রিভুজ, এক্ষেত্রে ত্রিভুজ হলো গিয়ে ও আর কিউ, এই ত্রিভুজের বহিস্থ কোণ কে কোণ ডেল্টার। এই ও আর কিউ ত্রিভুজের বহিস্থ কোণ ডেল্টা কি হবে, বিপরীত যে অন্তস্থ কোণ দুটি আছে অর্থাৎ ও কিউ আর এবং ও আর কিউ এই দুই কোণের যোগফলের সমান হবে। এটা আমরা উপপাদ্যে পড়েছি যে কোনো ত্রিভুজের কোনো বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। এক্ষেত্রে ত্রিভুজ ও আর কিউ এর বহিস্থ কোণ ডেল্টা এর মান বিপরীত অন্তস্থ কোণ অর্থাৎ ও কিউ আর এবং ও আর কিউ এর সমষ্টির সমান হচ্ছে। তাই আমরা কি লিখতে পারি যে ডেল্টা ইজ ইকুয়াল টু চ্যুতিকোণ ইজ ইকুয়াল টু ও কিউ আর প্লাস ও আর কিউ। এবার একটু আগেই আমরা ও কিউ আর এবং ও আর কিউ এর মান বের করলাম। ও কিউ আর ইজ ইকুয়াল টু I1 মাইনাস R1, তার মান বসাও, এবং ও আর কিউ এর মান I2 মাইনাস R2, তার মান বসাও। তাহলে আমি 1 নং ইকুয়েশন কি পাচ্ছি যে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এই 1 নং ইকুয়েশন পেলাম। এবার এ কিউ এন আর ছবিতে দেখে নাও, এ কিউ এন আর এই যে চতুর্ভুজটি আছে এর 4টি কোণ আছে। কে কে? প্রতিসারক কোণ এ, কোণ এন এবং এ কিউ এন এবং এ আর এন, এই 4টি কোণ আছে এ কিউ এন আর চতুর্ভুজের ক্ষেত্রে। আর আমরা জানি কি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি এর সমান। তাই আমরা কি লিখতে পারি, কোণ কিউ এ আর প্লাস কোণ এ আর এন প্লাস কোণ এ কিউ এন প্লাস কোণ কিউ এন আর ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে কিউ এ আর এটি তো প্রতিসারক কোণ অর্থাৎ এটি এ, প্লাস এ কিউ এন, এ কিউ এন এই কোণটি 90 ডিগ্রি, কারণ কিউ বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, তাই এটি 90 ডিগ্রি হবে। আবার কোণ
এ আর এন, এটিও আর বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, তাহলে এটিও 90 ডিগ্রির সমান হবে। তাহলে কি লিখতে পাচ্ছি, এ অর্থাৎ কিউ এ আর এর পরিবর্তে লিখছি এ আর এন এর পরিবর্তে লিখছি 90 ডিগ্রি, আবার এ কিউ এন এর পরিবর্তে লিখছি 90 ডিগ্রি, যোগ কি কোণ এন বা কিউ এন আর, এ যোগফল কি হচ্ছে 360 ডিগ্রি। আবার বলছি, এ কিউ এন আর চতুর্ভুজের ক্ষেত্রে কোণ এ যোগ কোণ এন যোগ এ কিউ এন এর 90 ডিগ্রি যোগ এ আর এন এর 90 ডিগ্রি, সর্বমোট যোগফল হচ্ছে 360 ডিগ্রির সমান। এবার কি দাঁড়াচ্ছে 2 নং সমীকরণে, এ যোগ কিউ এন আর কোণ সমান সমান 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ যোগ কিউ এন আর কোণ সমান সমান 180 ডিগ্রি হচ্ছে। এবার ত্রিভুজ এন কিউ আর এর ছবিটি দেখো, এন কিউ আর এই ত্রিভুজটির ক্ষেত্রে 3টি কোণ কি কি, কোণ আর ওয়ান, কোণ আর টু এবং কোণ কিউ এন আর, এদের যোগফলের সমষ্টি কি হবে 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টির মান 180 ডিগ্রি সমান, তাহলে আমরা কি লিখতে পারি, আর ওয়ান যোগ আর টু প্লাস এন অর্থাৎ কিউ এন আর সমান সমান 180 ডিগ্রি, আর ওয়ান যোগ আর টু প্লাস কিউ এন আর সমান সমান 180 ডিগ্রি। এটি 3 নং সমীকরণ লিখলাম। এবার 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ যদি তুলনা করি তাহলে কি পাচ্ছি, যে এ সমান সমান আর ওয়ান যোগ আর টু, 2 নং সমীকরণের মানও 180 ডিগ্রি, 3 নং সমীকরণের মানও 180 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি, 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ পরস্পর সমান, দুই ক্ষেত্রে কিউ এন আর আছে, এলিমিনেট হয়ে গেল। আলটিমেট কি দাঁড়ালো যে এ সমান সমান আর ওয়ান প্লাস আর টু, এটি 4 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণে কি পেয়েছিলাম, যে ডেল্টা চ্যুতিকোণ ডেল্টা এর মান কি আই ওয়ান আই টু যোগফল মাইনাস আর ওয়ান আর টু এর যোগফল। তাহলে এবার আর ওয়ান ও আর টু আমরা জানি 4 নং সমীকরণ অনুযায়ী এই মানটি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, অর্থাৎ কি পাচ্ছি, চ্যুতিকোণ ডেল্টা সমান সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান আর টুর পরিবর্তে কি বসাচ্ছি 4 নং সমীকরণ অনুযায়ী। তাই আমরা 1 ও 4 সমীকরণ তুলনা করে কি পাই, যে চ্যুতিকোণ ডেল্টা সমান সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এটি হলো প্রিজমের প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি অর্থাৎ আই ওয়ান, নির্গত রশ্মি অর্থাৎ আই টু এবং চ্যুতিকোণ ডেল্টা এর সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ ডেল্টা ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এটি হলো কোনো প্রিজমের আপতন কোণ, প্রতিসরণ কোণ, চ্যুতিকোণ এবং প্রতিসারক কোণের মধ্যেকার সম্পর্ক। এবার আমরা লেন্স নিয়ে আলোচনা করি। তো লেন্স কি, লেন্স হলো দুটি গোলীয় তল বা একটি গোলীয় তল ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। চিত্রে দেখো, এখানে প্রথম চিত্রে একটি উত্তল লেন্সকে দেখানো হয়েছে এবং দ্বিতীয় চিত্রে একটি অবতল লেন্সকে দেখানো হয়েছে। তো এই চিত্রে বক্রতা কেন্দ্র দেখো, লেন্সের ক্ষেত্রে আমরা দুটি বক্রতা কেন্দ্র পাচ্ছি, কারণ এখানে দুটি তল দ্বারা সীমাবদ্ধ, তাই দুই তলের জন্য দুটি করে বক্রতা কেন্দ্র, দুটি করে বক্রতা ব্যাসার্ধ পাবো। তো বক্রতা কেন্দ্র কি, লেন্সের গোলীয় তল, যে গোলকের অংশ তাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। তো এই ক্ষেত্রে চিত্র অনুযায়ী কি হচ্ছে, C1 ও C2 হলো ওই লেন্সটির ক্ষেত্রে
কি? বক্রতা কেন্দ্র। এবার বক্রতা ব্যাসার্ধ কি? লেন্সের গোলীয় তল যে গোলকের অংশ তার ব্যাসার্ধ, তাকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ। তো চিত্র অনুযায়ী কি হচ্ছে, বক্রতলটির যে বৃত্তের অংশ বা যে গোলকের অংশ তার ব্যাসার্ধ কি হচ্ছে, R1 ও R2, এটি হলো তার বক্রতা ব্যাসার্ধ। আবার প্রধান অক্ষ কোনটা? বক্রতা কেন্দ্রের সংযোজ সরলরেখা। যে দুটি বক্রতা কেন্দ্র পাচ্ছি আমরা C1 ও C2, তাদের সংযোজ সরলরেখাকে আমরা বলবো প্রধান অক্ষ, এক্স এক্স প্রাইম। এবার আসি আলোক কেন্দ্র কাকে বলে। চিত্রে দেখো যে একটি রশ্মি একটি লেন্সের উপর আপতিত হলো, পিকিউ পথে প্রতিসৃত হলো, দ্বিতীয় তলে আবার প্রতিসৃত হয়ে আরএস পথে বেরিয়ে গেল। তো আলোক কেন্দ্র হলো লেন্সে কোনো রশ্মি আপতিত হলে প্রতিসরণের পর প্রধান অক্ষ এক্স এক্স প্রাইম এর যে নির্দিষ্ট বিন্দু দিয়ে গেলে দ্বিতীয় তলে পুনরায় প্রতিসরণের পর নির্গমন রশ্মিটি আপতিত রশ্মির সঙ্গে সমান্তরাল হচ্ছে, সেই নির্দিষ্ট বিন্দুটিকে আমরা আলোক কেন্দ্র বলবো। অর্থাৎ আলোক কেন্দ্র কি? লেন্সে কোনো রশ্মি আপতিত হওয়ার পর প্রতিসরণ হয়ে দ্বিতীয় তল দিয়ে যখন বেরোচ্ছে তখন প্রথম আপতন রশ্মি অর্থাৎ ছবি অনুযায়ী PQ এবং দ্বিতীয় তলে প্রতিষ্ঠিত রশ্মি RS পরস্পর যদি সমান্তরালভাবে নির্গত হয় তাহলে প্রথমবার প্রতিসরণের পর PQ রশ্মিটি এক্স এক্স প্রাইম প্রধান অক্ষকে যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে তাকে আমরা বলবো আলোক কেন্দ্র। এবার আসি ফোকাস আর ফোকাস দূরত্বে। ফোকাস বিন্দু কি? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সের প্রতিসরণের পর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয় তাকে আমরা কি? ফোকাস বিন্দু ক্যাপিটাল এফ বলি। তো প্রথম চিত্র অনুযায়ী একটি উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো প্রধান অক্ষ এক্স এক্স প্রাইমের সমান্তরালে দুটি রশ্মি আপতিত হওয়ার পর প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে বেরিয়ে গেল। এই নির্দিষ্ট বিন্দুটিকেই আমরা এই উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দু এফ বলবো। কিন্তু দ্বিতীয় চিত্র অনুযায়ী দেখো অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল দুটি রশ্মি আপতিত হবার পরে প্রতিষ্ঠিত হলো, কিন্তু তারা কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে গেল না। তারা দেখো কাল্পনিকভাবে যদি ওই প্রতিষ্ঠিত রশ্মি দুটিকে আমরা মেলাই প্রধান অক্ষের উপর নির্দিষ্ট একটা বিন্দু থেকে ওই প্রতিষ্ঠিত রশ্মি দুটি অপসৃত হচ্ছে বলে মনে হবে, অর্থাৎ বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। তখন এই বিন্দুটিকে প্রধান অক্ষের উপর অবস্থিত এই নির্দিষ্ট বিন্দুটিকে যেখান থেকে ওই প্রতিষ্ঠিত রশ্মি দুটি বেরিয়ে যাচ্ছে বা অবস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে তখন তাকে আমরা বলবো সেই অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস বিন্দু ক্যাপিটাল এফ। আবার লেন্সের আলোক কেন্দ্র ও এবং এই নির্দিষ্ট ফোকাস বিন্দুর যে দূরত্ব তাকে আমরা কি বলবো? ফোকাস দূরত্ব। এবার উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্স কেন বলে থাকি? তো চিত্রে দেখো যে উত্তল লেন্সে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর কি প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে মিলিত হয়, এটা আমরা জানি যে ফোকাস বিন্দু মিলিত হয়। তার মানে উত্তল লেন্সে সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে প্রতিসরণের পর তারা অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হচ্ছে, যাদের অভিমুখ এটা নির্দিষ্ট বিন্দুতে থাকে, তাই একে আমরা কি বলি? অভিসারী লেন্স বলি। আবার অবতল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে? অবতল লেন্সের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর একটি নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, মানে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। সেই বিন্দুটি কি? আমরা জানি ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বা অপসৃত হচ্ছে বলে মনে হয়। অর্থাৎ সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল লেন্সের ক্ষেত্রে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় প্রতিসরণের পর, তাই একে কি আমরা বলি? অপসারী লেন্স বলে থাকি। তো লেন্সে আলোক রশ্মি আবার প্রতিসরণ হওয়ার কিছু নিয়ম আছে। যেমন দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে 1 নং রশ্মিটিকে দেখো, 1 নং রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, সেটি কি বিন্দু দিয়ে বেরিয়ে যাবে আমরা জানি? ফোকাস বিন্দু দিয়ে যায়। আবার যদি কোনো আলোক রশ্মি 2 নং আলোক রশ্মি দেখো ফোকাস দিয়ে যাচ্ছে,
আলোক রশ্মিটি লেন্সের ফোকাস দিয়ে যাচ্ছে, তখন সে আলোক রশ্মিটি কি হবে, লেন্সের প্রধান অক্ষের সাপেক্ষে সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে 2 নং আলোক রশ্মিটির ক্ষেত্রে। আবার 3 নং আলোক রশ্মিটি দেখো, ও কি করছে, আলোক কেন্দ্র ও দিয়ে যাচ্ছে। তো উত্তর লেন্স নিয়ম অনুযায়ী আলোক কেন্দ্রগামী আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, তখন সে আলোক কেন্দ্র পথেই বেরিয়ে যাবে, মানে ওই পথেই ও চলে যাবে, সোজা বেরিয়ে যাবে। অবতল লেন্সের ক্ষেত্রে কি, অবতল লেন্সের ক্ষেত্রে 1 নং রশ্মিটি দেখো, প্রধান অক্ষের সমতল রশ্মি, এবং সে কি হবে, আমরা জানি ফোকাস বিন্দু দিয়ে অবস্থিত হচ্ছে বলে মনে হবে। আবার ফোকাস দিয়ে যাওয়া আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। 2 নং সমীকরণ, 2 নং আলোক রশ্মিটি দেখো, ফোকাস দিয়ে যাচ্ছে আলোক রশ্মিটি, যাওয়ার পর সে প্রতিসরণ হওয়ার পর অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। আবার উত্তল লেন্সের মতনই অবতল লেন্সের ক্ষেত্রেও আলোক কেন্দ্রগামী কোন আলোক রশ্মি ওই একই পথে বেরিয়ে যাবে, সোজা বেরিয়ে যাবে। তো পরের পর্বে আমরা উত্তল এবং অবতল লেন্সের সামনে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে তা রেখাচিত্র সহ আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ স্টুডেন্টস।